আচ্ছা দেখ 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা হবে? 3 টাকা। প্রথম প্রশ্ন একের যে প্রশ্নটা রয়েছে 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা। তাহলে এটাকে আমাদের প্রথমে পয়সায় নিয়ে যেতে হবে, যেমন আমাদের উত্তরেও পয়সা চাইছে। আমরা কাটাকাটি কি করব, লিখবো 400। 4 টাকাকে কত লিখবো? 400। কেন 1 টাকায় কত পয়সা হয়? কত পয়সা 1 টাকা? 100 পয়সায় 1 টাকা, 200 পয়সায় 2 টাকা, তাহলে 400 পয়সায় 4 টাকা। তাহলে 400 দিয়ে এই 5/8 কে যদি আমরা কাটি তাহলে কি আসবে? 8 দিয়ে এটাকে 5 আসছে 40, 0 50, 5 5 25 আর একটা শূন্য, এত কি পয়সা, তাই না? 250 পয়সা মানে কত? 2 টাকা 50 পয়সা। বুঝতে পারলি? তুলে নিতে হবে না, এমনি বুঝে নে, ঠিক আছে? আরেকবার বুঝাই দেবো। যেহেতু বলছে 4 টাকার 5/8 অংশ কত টাকা, আমরা কি করলাম, কত টাকা কত পয়সা বলছে, আমরা কি করলাম, এই 4 টাকাকে 400 ধরে নিলাম। 400 ধরে নেওয়ার পর কাটাকাটি করলাম, কত আসলো? 50। 50 দিয়ে 5 কে গুণ করলে কত হবে? 25, মানে 250 পয়সা। যেহেতু আমরা পয়সায় করছি, তাহলে 250 পয়সা মানে কত টাকা হবে? 2 টাকা 50 পয়সা। বুঝতে পারলি? Good. তারপর 2 নাম্বারটা দেখ, একের 2 নাম্বারটা। আয় বস। একের 2 নাম্বারটা দেখ, 840 গ্রামের 30% কত গ্রাম হবে? 840, তাই তো? এই 840 গ্রাম, 840 গ্রাম, 840 গ্রাম এর 30%, এর মানে কি গুণ না? তাহলে এর 30% কত হবে? এটাকে গুণ করলে কি করতে হবে? 840 গুণ উপরে 30 আর নিচে 100, উপরে 30 নিচে 100, এই যে শতকরাটা উঠে গিয়ে নিচে আসবে। বুঝতে পারলি? সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দেবো, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দেবো। তারপর এই 3 দিয়ে এই 84 কে কি করব? গুণ করব। গুণ কর, 3 4 12, 2 হাতে থেকে 1, 3 1 24 আর একে 25, তাহলে কত হচ্ছে? 252 গ্রাম। তাহলে 840 গ্রামের 30% কত হবে? 252 গ্রাম। বুঝতে পারলি সবাই? বুঝতে পারলি? পাখি, এদের তো পরীক্ষা হইলো না, এদের প্রশ্ন দিয়ে দিচ্ছে বাড়িতে পরীক্ষা দেওয়ার জন্য। তোদের স্কুলে তো পরীক্ষা হবে? বাহ, তোদের স্কুলটা খুব ভালো। তবে এদের খুব ভালো নাম্বার উঠবে, তাই না? নাই, হ্যাঁ, এদের প্রশ্ন বাড়িতে দিয়ে দিচ্ছে, বাড়িতে পরীক্ষা দিয়ে এরা জমা দেবে খাতা স্কুলে। হ্যাঁ, কয়েকটা পরীক্ষা হয়েছে, 3টা পরীক্ষা হয়নি, 4টা পরীক্ষা হয়নি। অঙ্ক, ভৌত বিজ্ঞান, ওই তো বিজ্ঞান, তো একটাই আছে, অঙ্ক, বিজ্ঞান, সংস্কৃত আর আরবি, ওই তো সংস্কৃত বা আরবিক কারো আছে, আর শারী শিক্ষা। 4টা পরীক্ষা এরা বাড়িতে বসে বসে দেবে। তো এই পরীক্ষাটা এদের আমি নেব। কবে নেব? মঙ্গলবার। 2টা মঙ্গলবার, 2টা বুধবার। মঙ্গলবার কোন 2টা? বিজ্ঞান আর সংস্কৃত। আর বুধবার কোন 2টা? অঙ্ক আর শারী শিক্ষা। বুঝতে পারলি? 10:30 থেকে পরীক্ষা শুরু হবে এখানে। তুই আসিস পরীক্ষা দিতে 2 দিন। এই প্রশ্নের পরীক্ষা হবে, প্রশ্ন আগে দিয়ে দেওয়া হবে তোকেও, সবার কাছে যেতে আছে। সে হোক, আলাদা স্কুলে সিলেবাস তো একই না, দে পরীক্ষা, অসুবিধা নেই। প্রশ্ন আগে তোকেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এখন। এগুলাই প্রশ্ন, আমি যেগুলো সলভ করাচ্ছি, এগুলাই প্রশ্ন আসবে, ঠিক আছে? হ্যাঁ, সে পেতে হবে, ওটাই তো আমি দেখতে চাই। দেখে দেখে পরীক্ষা দিয়ে যদি কাউ 30-এর নিচে পাস, তাহলে তোরাই বলবি তাকে কিছু একটা, আমি কিছু বলবো না। এই যে আমি পড়াই দিচ্ছি, পরেরটা দেখ, 3 গুলো। বর্তমান যে অবস্থা, তোদের কেউ যাচ্ছে না পড়াশোনা, তোরা শেখ। এখন তোদের নিজের ইচ্ছায় শিখতে হবে। আগের থেকে বুঝতে পারলি তো? তোদের স্কুলও যাচ্ছে না, তোদের পরিবেশও যাচ্ছে না, সমাজও যাচ্ছে না, কেউ যাচ্ছে না, 2-1 জন লোক বাদ দিয়ে তোরা শিক্ষিত হ, তোরা পড়াশোনা কর। তো এখন যেটা পড়াশোনা করবি নিজের জন্য করবি।
বুঝতে পারলি? একের তিনটে একাই আমি করাই দিচ্ছি। দেখ বর্গমূল নির্ণয় করো। একাই করবি তো? এরকম তাই তো। বর্গমূল নির্ণয় করার জন্য কি উপরে রুট দিতে হয়? তো রুটের জন্য কি হয়ে যাবে, এই যে স্কয়ার গুলো কেটে যাবে, তাহলে 3 গুণ 7, তাহলে 3 7 21 হবে। বুঝতে পারলি? এই যে বর্গমূল মানে রুট, রুটের আর স্কয়ার 70 হয়ে যায় দুজন, এরা একে উপরকে কি করে মেরে ফেলে। তো রুট আর স্কয়ার একসঙ্গে থাকতে পারে না, দুটাই উঠে যায়। তাহলে পড়ে থাকবে কি 3 আর 7 গুণ করলে 3 7 ক্লিয়ার? তবে চারিটা দেখ, হ্যাঁ কিন্তু উপরে ইয়েটা দিতে হবে, যাই হোক হয় ওভাবে হয়। আচ্ছা চারেরটা কি ব্যস্ত অনুপাত করতে বলছে, ব্যস্ত অনুপাতে কি হয় উল্টায় যাবে তাই না, এটা হয়ে যাবে 4:7। তারপর আচ্ছা ও দেখতে পাচ্ছে না, তুই এখানে এখানে বস, প্রশ্ন আছে না তোদের কাছে, আইডিকে এখানে বস, ওর কাছে প্রশ্ন নেই, উল্টায় যাবে 4:7 আসবে। এদিকে আয় না, এদিকে আয়, এখানে বস, ব্যাগ গুলো এদিকে সাইডে রাখ, এখানে একটু দে, প্রশ্নটা দে, দেখো শেয়ার কর। খেলে রে, আরে কিছু হয় না, বক্সিং লেখা তো জামায় এইটুকুতে কিছু হয় নাকি, मर्द को कभी दर्द नहीं होता है ना नूर, मर्द को कभी दर्द नहीं होता, डायरेक्ट দিয়ে দে। আচ্ছা 5 নাম্বারটা দেখ, 2 into 10 to the power 3 plus 3 into 10 square plus 7, এটাকে সলভ করতে হবে। এটাকে সলভ করার নিয়ম কি, তুলিস না এখানে দেখ, একুনি ক্লাস পেয়ে যাবি তো, অসুবিধা কিসের, পরে তুলে নিস। এখানে দেখ 2 গুণ, এটাকে ভাঙালে কত হবে রে, 1 2 3টা শূন্য যোগ, এই যে 3টা শূন্য আসবে তাই না, এটাকে 3 গুণ, এটা কত শূন্য আসবে, 2টা শূন্য যোগ 7, তাহলে আগে গুণ গুলো কর, এখানে কত হবে 2 1 কে 2 আর 3টা শূন্য তাই তো, যোগ এখানে 3 1 3 আর 2টা শূন্য যোগ এখানে 7 তাই তো, এরকমই ছিল তো, প্রশ্ন হতে 2 ছিল, ঠিক আছে। আর তারপর যোগ গুলো কর, 2307 কত যোগ করলে কত হয় 2300, আর 7 কে যোগ করলে কত হবে 2307, তাহলে হবে 2307। বুঝতে পারলি? গুড। তারপর দেখ, দুটি খাতার দাম 8.5 টাকা, একটি খাতার দাম সরি, একটি খাতার দাম 8.5 টাকা, 8 টাকা 50 পয়সা মানে কি রে, 8.5 টাকা না, 50 পয়সা দেখছিস তোরা না, হ্যাঁ সব দেখি স্যার, আটা না 20 বেশি দেখছি তো, একটা খাতার দাম যদি 8.5 টাকা হয়, 50 তাহলে 8টা খাতার দাম কত হবে রে, এই শোন, একটা খাতার দাম যদি 8.5 টাকা করে হয়, হ্যাঁ তাহলে 8টা খাতার দাম 8 কত হবে, দিয়ে 850 ভাগ করো, তাহলে এই 8 টাকা 50 পয়সা 850 8 কে গুণ 8, 8 দিয়ে গুণ করতে হবে না, হ্যাঁ পাবি গুণ করতে, হ্যাঁ। 8 শূন্য 0 5 আসছে 40 এর শূন্য তাই তো, হ্যাঁ হাতে থাকে 4 8 8 64 64 আর 4 68, 68 তাহলে হয়ে গেল কত 68, 68 কয় ঘর আগে দশমিক আছে, 2 ঘর, তাহলে এখানেও 2 ঘর আগে দশমিক হবে। 68 রে ভাই, বুঝতে পারলি? হ্যাঁ গুড। সরলটা করতে পারবি? হ্যাঁ অবশ্যই ভাবে করবি। করার পর সুতরাং দিয়ে লিখতে হবে, হ্যাঁ তারপর সুতরাং দিয়ে উত্তরটা লিখতে হবে যে 8টা খাতার দাম হবে 68। বুঝতে পারলি? তারপর সরলটা করতে বলছে, দেখ 10, তারপর উপরে 3 নিচে 10, 10 তাহলে সমস্ত কেমন? 3/10, বড় থেকে ছোট হয়ে গেলে আরো ছোট, তারপরে রয়েছে 6 সমস্ত 4/3, তারপর রয়েছে 4/11। তো এটাকে সলভ করার জন্য আগে আমাদের এই সমস্তটা ভাঙাতে হবে, সমস্ত ভাঙে নেই 10 10 100 আর 3 103 103 বাই 10, এবং এটা 3 6 18 18 আর 4 22 আর 3, তারপর এদিকে কি আসবে 4/11।
তাই তো? সমস্ত ভাঙালাম, 10 10 100 আর 3 যোগ করলে 103, উপরে 103 নিচে 10 তো 10, 3 6 18 আর 4 22, 22 আর নিচে 3, আর যেটা আছে এটা তো সমস্ত নাই, আছে কি নেই, যেমন হচ্ছে এমন। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এই 11 দিয়ে 22 কে কাটবো 2 আসবে, তাই তো? এই 2 দিয়ে এই 10 কে কাটবো 5 আসবে, তাই তো? 5 দিয়ে তো এটা কেউ যায় না, এটা কি? হ্যাঁ, কাটাকাটি করতে লাগবে, গুণ আছে না, কাটাকাটি করবো। আর কোনো কাটাকাটি যায় কি? 3 দিয়ে 4 কে যায় না, 5 দিয়ে উপরে এটা কেউ যায় না, 3 দিয়ে এটা কেউ যায় না, কোনো কিছুই যাচ্ছে না, তাই তো? তাহলে আমরা কি করবো? নিচের গুলো গুণ করে দেবো, 3 5 15, আর উপরের গুলো গুণ করবো। উপরে কত আছে? 4 আছে আর 103 আছে, গুণ কর। 3 4 12, 2 হাতে থেকে 1, 4 সঙ্গে 0 আর 1 এ 1 আর 4 একে 4, মানে 412। তাহলে 15 দিয়ে এই 412 কে গুণ করবো, ভাগ করবো, ভাগ করবো। 15 কে 15 এখানে কত হবে? 3 3 15 45, বেশি হয়ে যাবে, তাহলে 15 2 30, এখানে 1 এখানে 1 11, এখানে 2 নামবে। আচ্ছা 2 নামলে আবার কর, 15 5 6 15 90 আসছে, 7 তো বেশি হয়ে যাচ্ছে, 7 15 কত হবে তাহলে? 5 সাথে 35 এর 5, হাতে থেকে 3, 7 থেকে 7 3 10, 105, তাই তো? তাহলে 12 থেকে 105 বিয়োগ করলে কত আসবে আমাদের? এদিকে 7 থাকতেছে, আমি এখানে 7 চলে যাবে উপরে আর নিচে আসবে 15, তাহলে কত আসলো আমার? 27 সমস্ত 7/15। বুঝতে পারলি? বুঝতে পারলি সবাই? Good. এটা কত নাম্বার গেল তাহলে আমাদের? 3 নাম্বার, তাই তো? এটা 3 নাম্বার গেল, 3 এর পর 4 নাম্বার। এক ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম তা 1 ডজন কয়টা? 8টা। 4 নাম্বার হচ্ছে 1 ডজন 12, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টা ডিমের দাম কত হবে? তো এইদিকে একদিকে লিখবো ডিম, একদিকে লিখবো টাকা, একদিকে লিখবো ডিম, একদিকে লিখবো ডিম, একদিকে লিখবো টাকা। টাকা, তাই তো? ডিম কতগুলো? 12টা, 12টা ডিমের দাম কত? 48 টাকা। আর তাহলে 32টা ডিমের দাম কত হবে? এই 32টা ডিমের দাম কত হবে বল? 12টা ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে 32টা ডিমের দাম কত হবে? এখানে কি সম্পর্ক নির্ণয় করতে হবে? কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে আমাদের কি করতে হবে? গুণ করে ভাগ, না ভাগ করে গুণ? ভাগ করে গুণ। ভাগ করে গুণ করতে হবে। তাহলে কি হবে রে? 32টা ডিমের দাম হবে 48/12 গুণ 32। তো 12 দিয়ে 48 কে কাটলে কত হবে রে? 4 12 48, 4 দিয়ে 32 কে গুণ করলে 4 2 8, আর এখানে 3 4 12, 128 টাকা। 128 টাকা। টাকা। বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, একবারে আমি তুলে নিতে বারণ করছি এখন, আগে বোঝার চেষ্টা কর, ঠিক আছে? রূপত না আছে। খালি তোলা। এই জন্য তো তোদের অবস্থা এরকম, কারো কোনো মুখে প্রশ্ন নেই, কিছু নেই, বাস তুলতেছিস। এখনই একটা অঙ্ক করতে দিলে এখন সব খুশ হয়ে যাবে। 5 নাম্বারটা দেখ। 5 নাম্বারটা বলছে পূর্বে যে দূরত্ব যেতে 4 টাকা লাগতো এখন সেই দূরত্ব যেতে 6 টাকা লাগে। তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে? বাস ভাড়া কত বাড়লো রে তাহলে? আগে যে জায়গায় 4 টাকা লাগতো এখন সেই জায়গায় 6 টাকা লাগতেছে, তাহলে 2 টাকা বাড়লো। কার থেকে বাড়লো? 4 টাকার থেকে 2 টাকা বাড়লো। তাহলে কিভাবে লিখবো? যেটা মোট থাকে সেটা নিচে লিখতে হয়, আর যেটা বাড়লো সেটা উপরে লিখতে হয়, তারপর 100 দিয়ে এটাকে গুণ করতে হয়, তাহলে আমাদের শতকরা বের হয়ে যাবে, তাই না? তাহলে এটা দিয়ে কাটলে এটা কত হবে? 4 25 এবং 100, 25 2 50, তাহলে 50%। কত পার্সেন্ট বাড়লো বাস ভাড়া? 50%। বুঝতে পারলি? চাঁদার সাহায্যে এটা কত নাম্বার গেল তাহলে আমাদের? 5 নাম্বার, তাই না? আচ্ছা যাই হোক, 5 নাম্বার ঠিক আছে। 6 নাম্বারটা তো চাঁদার সাহায্যে আঁকতে হবে, আঁকতে পারবি? এটা করে দিলাম না আমি। চাঁদার সাহায্যে চাঁদা নিবি, গোল দা অর্ধেক, ওখানে দেখবি কোথায় 60 আছে সেখানে 60 দাগ দিয়ে দাগাবি স্কেল দিয়ে,
যেখানে 90 আছে 90 লাগাবি। ক্লিয়ার? নিজেরটা কি বলছে 7 নম্বরটা রিজু আর একটা যায় কোনো একটা অনুপাত 7:9। ওই তো রাজু রিজু এখানে বোঝা যাচ্ছে না কিছু। রাজু অনুপাত 7:9, তাহলে রাজুর বয়স যদি 28 বছর হয় তাহলে এখানে রিজু বিজু বিজু রিজু এটা ভালো প্রশ্ন দিত, এটাতে কিছু বোঝা যায় না। তারা আছে এটা। আচ্ছা দেখ, হ্যাঁ এখানে বোঝা যায় রাজু আর বিজু, তাই না? তাদের অনুপাত 7:9। তারপর আরো বলছে মুশকিল। রাজুর অনুপাত, বেশি গুড়ি তাহলে আমাদের কি অনুপাতের অঙ্ক করতে হবে এটা। 7 নাম্বারটা দেখ, এখানে প্রথমে কার আছে রাজু 7, তারপর ইস্টু 9, তাই তো? এটা বিজু, তারপর আবার রাজু, তাহলে ডাবল ইস্টু 28, তারপর এটা প্রশ্নবোধক চিহ্ন, তাই তো? এটা বের করতে হবে আমাদের। হ্যাঁ। যেখানে প্রশ্নবোধক চিহ্ন সেখানে আমি কি বলছি এক্স বসাতে হবে। হ্যাঁ। এক্স বসিয়ে করবি তাহলে সুবিধা হবে। এটা গুণ করার নিয়ম কি, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, তাই তো? এটাকে গুণ কর কত হবে 7x ইকুয়াল টু এদিকে 9 ইনটু 28, তবে x সমান সমান কি হবে তাহলে এই 9 ইনটু 28 বাই 7, 7 দিয়ে এটাকে কাট 28 কে কত হবে রে 4 7 28, 4 এর 4 লং 36। তার এমনিও না ব্রিজে। হ্যাঁ, তাহলে x সমান সমান কত হলো 36, তাহলে এখানে কত বসবে 36, তবে সুতরাং দিয়ে লিখতে হবে বিজুর বয়স 36 বছর হবে। ক্লিয়ার সবার? গুড। 9 নাম্বারটা স্কেলের সাহায্যে একটা 8 সেন্টিমিটার দাগ নিতে হবে। তো 8 নম্বরটা ও 8 নাম্বারটা হয়নি, 8 নাম্বারটা সরল করতে বলছে, তাই তো? দেখ 8 নাম্বারটা সরলটা কয়দিন আগে আমি করে দিলাম। হ্যাঁ এটা করাই 3, 8 নাম্বারটা দেখ বলছে 3 গুণ 7 এর উপর স্কয়ার, তারপর গুণ 11 এর উপর 0, তারপর নিচে রয়েছে আমাদের 11 ডিগ্রি 21 গুণ 7। প্রথমে পাওয়ার গুলো সে ভাঙা নিয়ে 3 গুণ 7 গুণ 7, তাই তো? গুণ 11 উপর কোন উপর 0 থাকা মানে 1, 21 গুণ 7। বুঝতে পারলি? এই 7 দিয়ে এই 7 কে কাট, এই 7 দিয়ে এই 3 কে কাট, আর 21 কে কাট, কত হবে 3। 3 এই 3 দিয়ে এই 3 কে কত হইলো 0 1 1 1, উত্তর আমাদের 1। ক্লিয়ার? আচ্ছা তারপর 9 নাম্বারটা, 9 নাম্বারটা কি বলছে স্কেলের সাহায্যে 8 সেন্টিমিটার একটি সরল রেখা নাও। স্কেল লিখছিস হ্যাঁ কেমন দেখতে? লম্বা লম্বা। আস্তে একটা স্কেলের সাহায্যে একটা সোজা 8 সেন্টিমিটার টান নিবি হ্যাঁ মেপে। তারপর বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে রেখা দিকে সমদ্বিখণ্ডিত করব। কম্পাস নেব, অর্ধেকের বেশি মাপ নেব, অর্ধেকের বেশি মাপ নেব। মাপ নেওয়ার পর উপরে একটা কাটবো, নিচে একটা কাটবো, মনে রাখবি। আবার এই দিকে ধরবো, একবার এই দিক থেকে কাটবো, আবার সেম মাপটাকে এই দিক থেকে বসিয়ে এইখানে একটা এখানে একটা কাটবো, ঠিক আছে? কাটার পর এরকম ক্রস চিহ্ন পাবো, তবে স্কেল বসিয়ে এই দুটাকে এভাবে যুক্ত করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। মনে থাকবে কি বললাম? একটা অর্ধেকের বেশি একটা 8 সেন্টিমিটার প্রথম টান নেব। এখানে দেখ প্রথম 8 সেন্টিমিটার একটা টান নিলাম, এই চুপ কর, এখানে দেখ 8 সেন্টিমিটার টান নেওয়ার পর এখানে কি করলাম অর্ধেকের বেশি একটা কম্পাস দিয়ে মাপ নিলাম। কম্পাস বুঝিস তো, যেখানে রুল ধরায়, এটা দিয়ে মাপ নিলাম। এভাবে অর্ধেকের বেশি নিয়ে এই দিক থেকে কাটলাম, উপরে একটা নিচে একটা, আর সেম মাপটাকে এই দিক থেকে তুলে এইদিকে বসাবো, উপরে একটা নিচে একটা, কাটার পর এইরকম আসবে। তারপর এটাকে হ্যাঁ স্যার এটা 90 ডিগ্রি 90 ডিগ্রিও হয়, আবার সমদ্বিখণ্ডিত হয়। বুঝতে পারলি? 10 নাম্বারটা দেখ, 10 নাম্বারটা কি বলছে? 8 জন লোক কোনো একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। তাহলে হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে শেষ করবে। কিরে পাবি? একদিকে কি লিখতে হবে লোক, একদিকে কি লিখতে হবে দিন। ব্যস্ত সম্পর্ক লোক আর দিন। গুড। কতজন লোক? 8 জন। কত দিনে কাজ করবে? 15 দিনে। 15 দিন আবার কতজন লোক? 10 জন লোক। তাহলে এই কাজটা কত দিনে শেষ করবে? কিরে তাড়াতাড়ি শেষ করবে না বেশি সময় লাগবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হবে তো। কিরে আপসু, তাড়াতাড়ি শেষ হলে আমাদের কি সম্পর্ক হবে? ব্যস্ত ব্যস্ত সম্পর্ক হলে প্রথমে কি করতে হয়? গুণ করতে হয় প্রথমে গুণ করে তারপর ভাগ। ভাগ করতে লাগে। তাহলে 10 দিনে 10 জন লোক, 10 জন লোক কাজটি সম্পূর্ণ করবে
কাজটি সম্পূর্ণ করবে কত দিনে তাহলে করবে আমাদের কি করতে হবে 8 into 15 by 10 এরকম করে কাটাকাটি করতে হবে গুণ করে ভাগ 10 আর 15 কে 5 দিয়ে যায় না হ্যাঁ এটাকে 5 দিয়ে করলে কত হবে 2 2 এটাকে 5 দিয়ে করলে কত হবে 3 5 দুগুণে 10 এখানে 3 5 15 2 দিয়ে 8 কে কাটাকাটি যায় না হ্যাঁ কত হবে 4 4 তাহলে 3 4 12 আসবে আমাদের উত্তর কত 12 দিনে দিনে, করবে 12 দিনে। 12 দিনে করবে বুঝতে পারলি হ্যাঁ কিরা আপনি বুঝতে পারছি হ্যাঁ রনিক বুঝতে পারছিস আচ্ছা তারপর দেখ 50 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে মানে 5050 তাই তো তো এটাকে আগে বর্গমূল কর 50 কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটাকে নিয়ম কি দুইটা দুইটা করে করতে হবে না চারটে আছে 50 তাহলে 50 করলে কি 7 7 49 বিয়োগ করলে 1 তারপর এখানে 7 থাকলে এখানে কত দেব 14 তারপর এখানকার 50 এখানে নেমে আসবে তাহলে কত হয়ে গেল 150 বা 14 এর পাশে যে কোনো একটা সংখ্যা বসাবো কত বসাবো 1 থেকে 9 এর মধ্যে যদি আমি 5 বসাই তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে কি রে মনে আছে হ্যাঁ 5 5 25 হাতে থাকে 2 4 5 20 আর 2 এ 22 আবার 2 5 একে 5 6 7 হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাই না আমাদের লাগে কত 150 তাহলে আমরা কি করলাম এক একই নিলাম কত নিলাম এক 1 নিলাম এখানেও 1 নিলাম এখানেও 1 নিলাম তাহলে 141 হয়ে যায় বুঝতে পারলি হ্যাঁ বিয়োগ কর বিয়োগ করলে কত আসবে আমাদের 9 এইদিকে 0 থেকে একবার দেব 9 আর তো কিছু আসে না তাই তো আর কোনো সংখ্যা নামানোরও নাই তো আমাদের এটা মিললো না কেন মিলবে না তো কারণ হচ্ছে কত যোগ করলে আমাদের এখানে কত আসছে 71 যোগ করলে সংখ্যা বাড়ে না কমে কমে বাড়ে কমে তাহলে আমাদের এখানে 71 আছে আমাদের তাহলে নিতে হবে 72 আর 72 এই দুটাকে গুণ করবো বুঝতে পারলি এখানে কত আছে 71 যেহেতু বলছে যোগ করলে সংখ্যা বাড়ে তাহলে আমরা 71 এর পরের সংখ্যাটা দেবো 72 এটাকে গুণ কর 2 দুগুণ 4 এখানে কত হবে 14 14 28 এদিকে 7 দুগুণ 14 7 দুগুণ 14 কত হলো 14 14 28 28 এর 8 হাতে থেকে 2 7 7 49 50 51 তাহলে কত আসলো আমাদের 5184 আর ছিল কত 50 50 ডি তারপরে এই 50 50 কে এটার সঙ্গে বিয়োগ করবে বুঝতে পারলি এটা এরকম করেই লিখবো হ্যাঁ প্রথম গুণ করবি আমি আমার মতন করে গুণ করলাম তোরা তোদের মতন করে এটা দিয়ে এটা দিয়ে দুইটাকে তারপরে এক ঘর কাটা যোগ করবি যেভাবে করিস তোরা করার পর এটা যেটা আসবে তার সঙ্গে এই যে 50 50টা কি করব বিয়োগ করে দেবো বিয়োগ করলে কত হবে 4 এর থেকে 0 বাদ দিলে 4 8 এর থেকে 5 বাদ দিলে 3 1 এর থেকে 0 বাদ দিলে 1 5 এর থেকে 5 গেলে 0 তাহলে কত আসবে আমাদের উত্তর 134 তাহলে কত যোগ করতে হবে আমাদের 134 বুঝতে পারলি সবাই 12 নম্বর প্রশ্নটা দেখ 12 নম্বর প্রশ্নটা বলছে 2:3 7:5 এবং 4:9 অনুপাতগুলিকে মিশ্র অনুপাতে কি রে পাবি হ্যাঁ সব প্রথম গুলোকে একবার গুণ করবো আর সব দ্বিতীয় গুলোকে একবার গুণ করবো। মানে 2:3 তারপরে রয়েছে কি 7:5 তারপরে কি রয়েছে 4:9 তাই তো এদিকে গুণ করবো এটাকে গুণ 7 দুগুণ 14 কে আবার 7 দিয়ে গুণ করলে কত হবে 4 7 28 8 থেকে 2 7 থেকে 7 8 9 98 তাহলে এটা কত আসবে আমাদের 98 এইদিকে কর এটা 3 5 15 কে 9 দিয়ে কর কত হবে 5 45 এর 5 হাতে থেকে 4 9 কে 9 আর 4 কত হবে রে 13 তাহলে এটা আসবে আমাদের 135 বুঝতে পারলি তো এটা আসলে আমাদের কি মিশ্র অনুপাত এটা আসলে কি মিশ্র অনুপাত 14 দিয়ে 7 কেমন এই যে 7 গুণ 14 14 আর 4 গুণ করলাম 14 7 ও সরি ভুল হলো না 4 দিয়ে গুণ করতে হবে 7 গুণ 14 আর 4 সরি আমার এটা ভুল হয়ে গেছে আমাদের এখানে 4 দিয়ে গুণ করতে হবে কত আছে 7 দুগুণ 14 14 এর সঙ্গে 4 4 ছেড়া 16 16 6 তাই তো হাতে থাকে 1 তাহলে 4 একে 4 আর একে 5 তাহলে এটা কত হবে আমাদের
56 এটা ঠিক আছে তো 3 5 15 15 হ্যাঁ 56 দিয়ে দাও। বুঝতে পারলি? তার 2 নম্বরটা একবার আরেকবার করো। 2 নাম্বারটা 480 গুণ 30 নিচে 100। ওটা তারপরে কাটাকাটি করবে। হ্যাঁ কাটাকাটি করবো। পরপর শেষ। হ্যাঁ শেষ। 480 গুণগুণের ওরা হবে না। না 480 গুণ আর 800 ও 840 840 আচ্ছা শোন আমি বলতেছি তোদের তো এমনিতেই পড়াশোনায় মনোযোগ নাই থাকবেও না আজকের যে ভিডিওটা হইলো বিশেষ করে লাস্টের পার্টটুকু তোদের বাড়ির লোককে অবশ্যই দেখতে বলবি কারণ তোদের বাড়ির অনেকেরই কোনো মানে গার্জিয়ানের পরীক্ষা আজকে যারা দিল না তাদের গার্জিয়ানকে আমি বলতেছি যে পরীক্ষা আসলো না স্কুলে পড়াশোনা হচ্ছে না টিউশনে যদি একদিন আছে 10 দিন নাই আর এই যে অঙ্কগুলো করালাম পরীক্ষার দিন অনেকে আসবে না ঠিক আছে তো যদি না আসে সেই সমস্ত গার্জিয়ানকে আমি বলবো যে তারা যেন তাদের বাচ্চাকে আর পড়াশোনা না করায় কেন স্কুলে পড়াশোনা স্কুল কেউ চাচ্ছে না পড়াশোনা করুক স্কুল চাচ্ছে না পড়াশোনা হোক সরকার চাচ্ছে না পড়াশোনা হোক তার মধ্যে তোরা যদি স্কুল টিউশন না আসিস আর তোদের বাড়ির লোক যদি কিছুই না বলে তাহলে খামোখা টাকা নষ্ট করে লাভ নেই আমি এটাই বলতে চাই সমস্ত গার্জিয়ানদের কারণ আজকে কয়জন আসলো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন কিন্তু আমাদের এখানে কয়জন আছে আমাদের খাতাটা কোথায় গেল কে আসলো না আমি একটু বলি 15 জন। স্যার রিমা আসেনি আমি বলতেছি একটু হ্যাঁ আমি নামটা টুয়েলভ বলতেছি। বাড়ি রিমা আসেনি প্রথমেই আজকে আমি করবো। আর শারমিলি আসেনি সুমাইয়া আসলো না রুবেল আসলো না আরিফ আসলো না আলামি আলামিন আসলো না তাই তো তো অনেকে তার মধ্যে তো অনেকদিন ধরে আসে না ওদের নাম বললামই না তো এই যে আসলো না পরীক্ষা শেষ হচ্ছে অনেকে নানু বাড়ি গেছে ঘুমাচ্ছে তো তাদের বুঝতে হবে প্রথমে বাড়ির লোকদের বুঝতে হবে যে এখন নিজেদের ভবিষ্যৎ নিজে গঠন করতে হবে পড়াশোনাটা এখন নিজের কাছে চলে আসছে নিজে যদি আমরা ঠিক মতো না পড়ি তাহলে কিন্তু কিচ্ছু করার নেই ওই টিউশন আসতে হবে মাসের টাকা দিতে হবে স্কুল যেতে হবে ওই থালি নিয়ে স্কুলে যাবি মিড ডে মিল খাবি আর বাড়ি চলে আসবি আর কোনো নেই পড়াশোনার কিছু মাথা মুন্ডু কিছু থাকবে না ওই টিউশনেও যদি ওইরকম করে যে টিউশন আসবি মাসের শেষে টাকা দেওয়ার হয় দিবি আর কেউ দিবে না চলে যাবে শেষ গ্রামের টিউশন এমনই হয় তো ওই অমনই হতে হবে অমনই হলে কিন্তু কিচ্ছু হবে না এই যে সময়টা ভবিষ্যৎ কিন্তু তোদের নষ্ট হবে তো এই জন্য যে অঙ্কগুলো করাইলাম আর যে প্রশ্নগুলো বললাম বাড়িতে গিয়ে গেলে মুখস্থ কর মুখস্থ করার পর আবার বলছি মঙ্গলবার 10:30টার সময় 10টা 10:30 যেহেতু রাজস্থানের টিউশন থেকে মঙ্গলবার 10:30টার সময় বিজ্ঞান আর সংস্কৃত একই প্রশ্নের পরীক্ষা হবে এই প্রশ্নগুলোরই পরীক্ষা হবে আর বুধবার 10:30টার সময় কোন কোন অঙ্ক আর স্বাস্থ্য শারীরিকা ওই প্রশ্নের পরীক্ষার পত্রের খাতাটাই ধর এই প্রশ্ন পরীক্ষার পত্রের খাতাটাই তোরা স্কুলে যেদিন জমা নেবে সেদিন এটাই নিবি আর তোরা না দেখে পরীক্ষা দিলি এটা তার প্রমাণ আমি এখানে সামনে বসে থাকবো তাই না তোরা না দেখে ইমানদারিতে পরীক্ষা দিবি সে জায়গায় যদি 1-2 নাম্বার কমও ওঠে কোনো আফসোস নেই কিন্তু এখন মেইনলি কি শিখলি তোরা তাহলে এই বিষয়টা নিয়ে এই পুরো পরিস্থিতিটা নিয়ে পড়াশোনা কার কাছে নিজে জোরে বল নিজে কিরে নিজে নিজের কাছে কথা বেরো না কেন তাহলে এবার থেকে টিউশন বাদ দিবি টিউশন কখনো বাদ দিবি না বুঝতে পারলি নানু বাড়ি গেলে টিউশনের ফাঁকে যাবি বই নিয়ে যাবি ভিডিও ক্লাস তোদের আপডেট হয় ক্লাস দেখবি কি পড়া দিচ্ছে সেগুলো কমপ্লিট করবি নিয়ে আসবি একদম ফাঁকি দিবি না আর তোদের বাড়ির লোককেও বলবি যে স্যার বলছে শেষের পাঠটুকু অন্ততপক্ষে শোনো ঠিক আছে কারণ এখন যদি তোরা ফাঁকি দিস মনে করি যে স্কুল আছে স্কুলের অবস্থা এরকমই হয়ে গেছে প্রশ্ন বাড়িতে পাঠায় দিচ্ছে প্রশ্ন বাড়িতে পাঠানোর মানে কোনো পরীক্ষা নেওয়ার কোনো হয় না তোদের ম্যানেজমেন্ট কমিটি যদি চাইতো ম্যানেজিং কমিটি তাহলে কি করতে পারতো পরীক্ষাটা পরে নিতে পারতো পিছায় নিতে পারতো কিন্তু নিল না বাড়িতে দিল যে ঝঞ্ঝাট তো এটা একদমই মানবো না অন্যান্য স্কুল তো বন্ধই দেয়নি অন্যান্য স্কুল বন্ধ দেয়নি যদি আমাদের স্কুলে সেন্ট্রাল বাহিনী আসবে সে একটা অসুবিধা থাকতে পারে ঠিক আছে কিন্তু কি করতে পারতো যে ঠিক আছে কয়টা পরীক্ষা হয়েছে থাক বাকি পরীক্ষাগুলো আমরা বন্ধ খুলে তারপর নেব নিতে পারতো বন্ধ তো খুলবেই এমন তো না যে চিরতরে একদম বন্ধ হয়ে যাবে তাই না তো তারপর পরীক্ষাগুলো নিতে পারতো তো আমি অবশ্যই খুলবে করতে
চেষ্টা করবো তোদের হেড স্যারকে বলার যে পরীক্ষাগুলোর জন্য নেয় আবার নতুন করে প্রশ্ন বানিয়ে। আরো দু একজন আছে, সবাই মিলে একটা আবেদন লিখবো স্যারকে, কারণ এটা একদম ঠিক না। কারণ আমাদের গ্রামের, এই গ্রামটা আমাদের, এই গ্রামের যদি তোরা যদি শিক্ষিত না হোস তাহলে পরবর্তী জেনারেশনটা ভালো হবে না। কিন্তু এখন যেমন আছে পরিবর্তন তোরা নিয়ে আসবি, আমরা নিয়ে আসবো না। কিন্তু আমাদের হয়ে গেছে, আমরা যা শিখছি, যে পড়া, যে শিক্ষিত হয়েছে, যে কাজ করছে, ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, যা হয়েছে এরা আর বদলাবে না, হয়ে গেছে। এরা পড়াশোনা করছে, এরা শিক্ষিত দলে চলে গেছে, এগুলা পড়াশোনা করে না, এগুলা এই দলে চলে গেছে, হয়ে গেছে। এখন পরবর্তী জেনারেশনটা তোরা, তোদের ভবিষ্যৎ খারাপ হবে মানে আমাদের এই গ্রামের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে, তাই না? তো এটা আমার দায়িত্ব, আমাদের গ্রামের পরিবেশে আমাদের যতগুলো বাচ্চা আছে সেইগুলো যেন ভালো করে পড়াশোনা করে। তো তোরা যেমন ভালো করে পড়াশোনা করবি, বাকি সবাই যেন ভালো করে পড়াশোনা, সেটাও কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? এটা আমার একটা মৌলিক দায়িত্ব যে আমাদের গ্রামের পরিবেশটা পরবর্তীতে যেন ঠিক হয়, সেটাও যেন আমি নজর রাখতে পারি। তো আমি অবশ্যই বলবো, আর তোদেরকে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই করবি। ক্লিয়ার? গুড। সংস্কৃত